বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, এই বিজেপির পরিবর্তন যাত্রা নিয়েও হাইকোর্টে গিয়ে অনুমতি আনতে হয়েছিল বিজেপিকে। আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন খোদ রাষ্ট্রপতি সেই প্রশ্নটা তুলে দিয়েছেন, যেখানে 100 বারের বেশি কোর্টে যেতে হয়েছে মিটিং মিছিলের জন্য অনুমতি আনতে। আমি বলছি এই পরিস্থিতি যেটা তৈরি হলো সেটা কি পশ্চিমবঙ্গের জন্য খুব একটা ইঙ্গিত সূচক, মানে পজিটিভ কোনো ছবি পাওয়া গেল? ভাবমূর্তি উজ্জ্বল হলো রাজ্যে? দেখো, তৃণমূল বিজেপির বাইরে গিয়েও, অখিলগিরি শুভেন্দু অধিকারীর বিতর্কের বাইরে গিয়েও আমি আজকে বলছি তোমাকে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে আমরা হেরে গেছি, আমরা পরাজিত। পশ্চিমবাংলা বারবার পরাজিত হচ্ছে, সংসদীয় গণতন্ত্রটা রক্ষা করতে পারছি না। আমার মনে আছে 1950-এর দশকে এই আজাদি ঝুটা হয় একটা স্লোগান শুধু বামপন্থীরা দিয়েছিল এবং সংসদীয় ব্যবস্থায় আগ্রাসিক আন্দোলন করেছিল। তার জন্য অনেকেই তাদেরকে সমালোচনা করে বলতো যে এরা সংবিধান মানে না। আমি তৃণমূলের শাসনকাল দেখে মনে হয় সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের উনি আমাদের পরাজিত করেছেন। এই শুধু তো মানে রাষ্ট্রপতিকে নিয়ে ঘটনাটা ঘটলো তা নয়, এ রাজ্যে প্রধানমন্ত্রী প্রোটোকল পাননি, এ রাজ্যে প্রধানমন্ত্রী প্রোটোকল পাননি, চিফ সেক্রেটারি তার সঙ্গী হননি। এ রাজ্যে সমস্ত ধরনের প্রোটোকলের বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই শাসন, সেটাই শেষ কথা। দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জয়ী হচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলাটা হেরে যাচ্ছে। আমি এই পুরো ঘটনাটা কিন্তু ভালো করে শুনেছি, আমি বোঝার চেষ্টা করেছি যে দ্রৌপদী মুর্মু কোথার থেকে আঘাত পেয়েছেন। একজন রাষ্ট্রপতি, তার সঙ্গী মিনিমাম একজন ক্যাবিনেট মিনিস্টার হবেন না? তার সঙ্গে একজন ক্যাবিনেট মিনিস্টার হবেন না? এবং তারপরে তার একটা সভা, তার নামের সভা হচ্ছে, সেই সভায় পাঁচবার আবেদনের পরে অনুমতি পেতে হবে। এবং সেখানেও বারবার উদ্যোক্তাদের তরফ থেকে অভিযোগ আসছে যে অনুমতি ক্যান্সেল করা হচ্ছিল। এটা কোন শাসনকাল আমরা পরিচালনা করছি? কোন শাসনকাল? আমি 50টা বই লিখেও আমি দিল্লির ইন্টেলেকচুয়ালকে বোঝাতে পারিনি যে পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলের উপর দেহ ও মনের উপর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে যারা যখন শাসন ক্ষমতায় থাকে। দ্রৌপদী মুর্মুর ঘটনাটা অবশ্যই আমার 10টা বইয়ের লেখার থেকে অনেক সহজ হবে মানুষকে বোঝাতে যে এই রাজ্যের গণতন্ত্রের নামে কি প্রহসন চলে। আমি তোমাকে বলতে চাই, এই দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ। অতীতে তাকে নিয়ে নানা রকম মন্তব্য হয়েছে, আমি সেগুলোকেও গুরুত্ব দিতে রাজি না, কিন্তু আমার রাজ্যে যখন রাষ্ট্রপতি আসবেন তিনি মিনিমাম একটা প্রোটোকল পাবেন না? আমার রাজ্যে যখন প্রধানমন্ত্রী আসবেন তখন চিফ সেক্রেটারি তার সঙ্গী হবেন না? এটা কোন ধরনের শাসন ব্যবস্থায় আমরা আছি? আমরা সংসদীয় ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছি। আমরা কোন শাসন ব্যবস্থার মধ্য দিয়ে চলছি? আমি শুধু জয়ী হব আর বাদবাকি প্রশাসন, বাদবাকি পার্লামেন্টারি ডেমোক্রেসি ভোগে যাক, চলে যাক, শুধু আমি জয়ী হতে চাই। আজকে যে এসআইআর, 12টা রাজ্য এসআইআর করতে পারলো, কেন পশ্চিমবাংলা পারলো না? কেন পশ্চিমবাংলা পারলো না? মমতা বন্দ্যোপাধ্যায় সাপ হয়ে সবল মারছে আর ওঝা হয়ে বাঁচানোর চেষ্টা করছে। একদিকে আপনি পুরো প্রশাসনটাকে ব্যবহার করে সমস্ত নামগুলোকে ঢুকিয়েছেন, বেনাম অনাম মৃত নাম ঢুকিয়েছেন, আর তারপরে আবার আরেকটা অপদার্থ ইলেকশন কমিশন, তার ব্যর্থতার জন্য একের পর এক মানুষের বিভ্রান্তি হচ্ছে বা হয়রানির শিকার হচ্ছে। কিন্তু আপনি তো প্রথমে ছোবলটা মেরেছেন, ওই 6800 কোনো জায়গায় মৃত নাম পাওয়া যায়নি। আপনি যেভাবে ফর্ম ফিল আপ করেছিলেন তাকে চেক করবার জন্য একের পর এক অবজারভার, মাইক্রো অবজারভার ব্যবহার করতে হয়েছে, আইএ ব্যবহার করতে হয়েছে, এবং তারপরে মানুষের ভোগান্তি বেড়েছে। আপনি পরিষ্কার, প্রতিনিয়ত আমি লক্ষ্য করছি যে আপনি সংসদীয় গণতন্ত্রটাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। বিশ্বনাথদা, আপনার কাছে আবারও আসবো, তন্ময় রিঅ্যাকশন নেব। তন্ময়, বিশ্বনাথদা পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলছিল। বিশ্বনাথদা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মিস করে গেছেন যে এই মাইক্রো অবজারভার, রোল অবজারভারদের ভূমিকা কোথায়, তাদের কোন প্রভিশনে তাদেরকে আনা হয়েছে। উনি ভুলে গেছেন যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন 12টা রাজ্যে হচ্ছে 11টা রাজ্যের সঙ্গে পশ্চিমবাংলার পার্থক্য রেখেছে। ভুলে গেছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিক প্রেস কনফারেন্সের লাস্ট লাইনে এটা বলেছিলেন যে যারা এই লিস্টে থাকবে না তারা নাগরিক নয়, যেটা উনি বলতে পারেন না। ভুলে গেছেন যে অমিত শাহ, মাননীয় অমিত শাহ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রক, তিনি ডিটেক্ট ডিলিট। তন্ময়, এটা কি আপনি ভুলে গেছেন যে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে নিরুপায় হয়েই নির্দেশ দিতে হচ্ছে?
যেভাবে দুটো সাংবাদিক সংস্থা দোষারোপের পালা চলছে। কি কথা বলছি পাপিয়া, যে কেন বিচারপতিকে, বিচার ব্যবস্থাকে এখানে বিচার ব্যবস্থাকে কেন আসতে হলো, সংসদীয় গণতন্ত্রের বিচার ব্যবস্থাকে কেন আসতে হলো? চারটে তলোয়ার মাঝখানে থাকে তো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন বিজেপির সদর দপ্তরের কথায় কাজ করে তখন বিচার ব্যবস্থাকে ঢুকতে হয়, সেটা লজ্জাজনক। সংসদীয় গণতন্ত্র নিয়ে এটা বলা উচিত, এই কথাগুলো তুলে ধরা উচিত। যেটা বলছি ওটাই আবার রিপিট করছে, আমি পরিষ্কার বলছি যে সৎমনে জালিয়াতি করছে। ভালো জালি, কিন্তু একদম ভালো মানের জালি, কিন্তু এরা জালিয়াতি না করলে তো জিততে পারবে না, এটা তো জানে, সৎমনে জালিয়াতি করছে। আর সুপ্রিম কোর্টে 10 ডিগ্রি ওপর দিয়ে যায় তন্ময় ঘোষ মহাশয়, সুপ্রিম কোর্টে অ্যাডজুডিকেট করা হলো, সুপ্রিম কোর্টে এনার নেত্রী কোর্ট তো পড়তে পারেননি, চাদর জড়িয়ে গেলেন, চাদর জড়িয়ে 12টা পেপার প্লেয়ার নিয়ে গেলেন, সেগুলো ডাস্টবিনে ফেলে দিল সুপ্রিম কোর্ট। তারপর সুপ্রিম কোর্টের উপরে কথা বলছি, লজ্জা নেই, চিফ জাস্টিস বলে দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।